এখন তো আওয়ামী লীগ নেই, এখন নতুন যে সরকার দেশ পরিচালনা করছে, এই ঈদের সময়টায় সরকার দ্রব্যমূল্য যেভাবে কন্ট্রোল করতে পারবে না বলে যে আশঙ্কা ছিল, সেই আশঙ্কা কিন্তু দূর করে দিয়ে মানুষ ঈদ ভালোভাবে করেছে। সো আমার মনে হয় এই কারণেই কিছু কিছু মানুষ এই সরকারকে দেখতে চেয়েছে। আমার প্রশ্নটা শেষ করে আমি তাহলে বিএনপির জন্য আগামীতে বিএনপির রাজনীতি কি, সেটা যেমন প্রশ্ন, ক্ষমতায় যাবার ক্ষেত্রে তাদের রাজনীতি যদি না থাকে তাহলে এবার পুঁজিটা কি হবে এবং কেমন হবে, সেটার রূপ কি হবে? দেখুন, আমি আপনাকে বলি, গত 1-1.5 মাসে প্রফেসর ইউনূস এর ইমেজ অনেকটা বেড়েছে। এই যে আপনি 5 বছর কিংবা আরও প্রলম্বিত করা তাকে, সেটি হয়তো এইসব কারণের সাথেও সম্পর্কিত। আমরা যদি ডিপ স্টেট অ্যান্ড অন্যান্য নাও চিন্তা করি, একটি রাজনৈতিক শক্তি যখন অন্তর্বর্তী সরকারের পরে দায়িত্ব নেবে, আমি কিন্তু মনে করি তার শাখা প্রশাখা বাজারে চলে আসবে, তার চাঁদাবাজ দখলদাররা চলে আসবে, তাদের অন্তর্দ্বন্দ্ব চলে আসবে, তাদের কালোবাজার কালো টাকার দৌরাত্ম্য চলে আসবে। এবং তখন কিন্তু আপনি ঈদের সময় বা রোজার সময় দ্রব্যমূল্যের এই স্থিতিও পাবেন না। এবং আপনি বাস ট্রেনের এই যে জার্নি আমরা এত প্রশংসা করছি, আমার ধারণা যদি তারা ভিন্ন রাজনীতি না করেন, যদি অতীতের রাজনীতি তারা করেন, তাহলে কিন্তু এটি আপনি পাবেন না। তখন মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হবে যে রাজনৈতিক শক্তি ভালো করে দেশ চালাতে পারছে না। আমরা এই জায়গা থেকে পার্মানেন্টলি সরতে চাই। আমরা ভাবতে চাই যে নির্বাচিত রাজনৈতিক শক্তি বেস্ট অপশন হিসাবে, অন্তর্বর্তী না, তত্ত্বাবধায়ক না, সামরিক সরকার না, এরকম। কিন্তু এখন পর্যন্ত ওই গ্যারান্টিটা বাংলাদেশ পাচ্ছে না। আমি বলবো গত 16 বছরে যে অত্যাচার নির্যাতন হয়েছে এখানকার রাজনৈতিক শক্তিগুলোর উপরে, তাদের ঘর গোছানো দরকার, শুধু সাংগঠনিকভাবে না। বিএনপি বা জামাত ইসলামী বা নাগরিক পার্টি সাংগঠনিক অনেক কাজকর্ম করছেন, কিন্তু তাদের শুদ্ধি, তাদের নেতৃত্বের চরিত্র, আচরণ বদল, তাদের লোভ লালসা, তাদের জবাবদিহিতা, এগুলোর ব্যাপারে তাদের ভেতরে কথাবার্তা কম হচ্ছে। কিন্তু আপনি জানেন যে ক্ষমতা থেকে তারা বিচ্যুত হয় ওই সব কারণে, কেননা মানুষ বীতশ্রদ্ধ হয়ে যায় এবং নির্বাচিত স্বৈরাচার বা নির্বাচিত ফ্যাসিবাদ দেখতে দেখতে বাংলাদেশ কিন্তু অত্যন্ত ত্যক্ত বিরক্ত। আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা রাজনীতির বা ক্ষমতার ব্যাপারটিকে দেখি মরীচিকার মতো। দূর থেকে মনে হয় ওখানে যথেষ্ট কিছু আছে, কাছে গিয়ে দেখি এটা একদমই ফাঁপা। এই জায়গাটিতে মানুষের এক্সপেকটেশনের সাথে রাজনীতির একটা বোঝাপড়া এবং কাছাকাছি আসার বিষয় রয়েছে। আমাদের দেশের অন্যান্য যে ইকোনমি বা আপনার ধরেন এন্টারপ্রেনারশিপ, আমাদের বুদ্ধিবৃত্তিক জায়গাগুলো যতটা এগিয়েছে, রাজনীতি বা রাজনৈতিক প্রতিষ্ঠান ততটা এগোয়নি। আপনি যদি খেয়াল করে দেখেন যে ওখানে অনেক প্রশ্ন করার সুযোগ রয়েছে, ওখানে খুব দ্রুত ভেঙে ফেলা যায়, ওখানে খুব দ্রুত একজন মানুষকে লোভ লালসার শিকার করে ফেলা যায়। এগুলো না কমলে, আমরা তো চাই রাজনীতি দেশ শাসন করবে, রাজনৈতিক দল দেশ শাসন করবে, কিন্তু এই বুনিয়াদি ব্যাপারগুলো তাদেরকে খোলা মনে মানতে হবে। এখন সমস্যাটা হচ্ছে, তারা মনে করছেন এটি মাইনাসের ফর্মুলা, তারা মনে করছেন এটি তাদেরকে ক্ষমতার বাইরে রাখার একটি আয়োজন, তারা মনে করছেন যে এই মুহূর্তে নির্বাচন হলেই তারা এই পরীক্ষায় জনগণের কাছে না গিয়েই চেয়ার টেবিলে বসে যেতে পারবেন। কিন্তু ওই বসে যাওয়া কিন্তু খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না যদি আপনি পাটাতনটি শক্ত না করেন। এই জায়গাটিতে আমার মনে হয় একটা বোঝাপড়া বন্দোবস্ত তৈরি করতে হবে। একদম তাই, আমি আপনার কাছে আসবো, কিন্তু আরেকটি বিষয়ে মন্তব্য জানতে চাই যে রেজাউল করিম যেটা বললেন যে এই গণঅভ্যুত্থানের রাইটেস্ট মুভমেন্ট ছিল, আপনি কি এক বাক্যে তাই বলবেন? আমার মনে হয় যে গণ অভ্যুত্থানের একটা ভ্রূণ অবশ্যই একটু ডানপন্থী চিন্তা থেকে এসেছিল। পরবর্তীতে আমরা চরিত্রগুলোকে যখন দেখি, তাদের পাঠচক্রের বর্ণনা যখন পড়ি এবং তাদের কারো কারো রাজনৈতিক অ্যাসোসিয়েশন যখন দেখি, তবে গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে এটি কোনোভাবেই একটি গ্রুপ, একটি মতাদর্শের মানুষের হাতে ছিল না। যেই কারণে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে সেটা হচ্ছে যে প্রতিটি শ্রেণী, প্রতিটি পেশার, প্রতিটি রাজনৈতিক দলের মানুষকে রাস্তায় নামতে হয়েছে। এবং গণ অভ্যুত্থানের চরিত্রটি এরকম জোরালোই হয়েছিল যে আমরা আবার তাদেরকে বিশ্বাস করেছিলাম। আজকে যাদেরকে আমরা রাইটিস্ট বলছি, তাদেরকে আমরা যথেষ্টভাবে গ্রহণযোগ্য মনে করেছিলাম তাদের নেতৃত্বের জন্য, কথাবার্তার জন্য। আমার মনে হয় এখন কাউকে নিয়ে যে প্রশ্নটি উঠছে, সেই প্রশ্নটি হচ্ছে ওই এক্সপেকটেশনের গ্যাপটা, যে এদেরকে তো আমরা ট্রাস্ট করেছিলাম এবং তাদের রাজনৈতিক অ্যাফিলিয়েশন থাকতেই পারে, কিন্তু তারা কি তার ঊর্ধ্বে উঠতে পারেন না? তারা কি 5ই আগস্টের আগের রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় 5ই আগস্টের পরের রাজনৈতিক বন্দোবস্তে ধরে নেই বাংলাদেশে আওয়ামী লীগ বলে আর কোনো সংগঠন থাকবে না? কথার কথা বলছি, কেননা আমাদের অনেকেরই মাথায় আওয়ামী লীগ রয়ে গেছে।
আওয়ামী লীগের সংগঠন রয়ে গেছে, আওয়ামী লীগের কুচক্রি হওয়ার ক্ষমতাটা রয়ে গেছে। ফলে আওয়ামী লীগকে মাইনাস করে আমরা চিন্তা করতে পারছি না। কিন্তু আমার মনে হয় ইতিহাস এই প্রশ্নের উত্তর দ্রুত দেবেন যে আওয়ামী লীগও তো বিলীন হওয়ার পথে হতে পারেন। কারণ একটা দলের এতজন ঘাতক, এত পলাতক, এগুলো নিয়ে আপনি কি করে গণতান্ত্রিক রাজনীতি করবেন? তার মধ্যে টাকা পয়সা চুরি করার পরে ওই রাজনীতি কিন্তু আর থাকে না। আমরা অতীতে অন্যান্য দু একজনের ক্ষেত্রেও দেখেছি। কাজে আমার মনে হয় যে আমি জাতীয় নাগরিক পার্টি বা তরুণদের রাজনৈতিক দলের ব্যাপারে যেই কথাটি ইদানিং বলি, যে তারা যদি সেন্ট্রাল লেফট হয়, সেখানে কিন্তু আপনার ভালো ভোট অথবা জনসমর্থনের একটি ব্যাপার রয়েছে। আপনি খেয়াল করে দেখুন, সেন্ট্রাল রাইটে কিন্তু অনেকগুলো দল রয়েছে এবং তারা আবার 15-16 বছর জায়গা পায়নি। কিন্তু সেন্ট্রাল লেফটে এই মুহূর্তে মাঠ কিন্তু অনেকখানি ফাঁকা। আওয়ামী লীগ পালিয়ে গেছে, 14 দল পালিয়ে গেছে, এই যে জাতীয় পার্টির মতো একটা অদ্ভুত দল ছিল, সেটাও নাই।